বাংলাদেশের মানচিত্র থেকে কি চিরতরে হারিয়ে যাবে রংপুর? টাকার পাহাড় দেখিয়ে কিংবা রাতের আধারে সামরিক ট্যাঙ্কে ঢুকিয়ে আস্ত একটি বিভাগ গিলে খাওয়ার ভয়ঙ্কর ছক কষেছে দিল্লির মোদী সরকার। ভারতের টার্গেট একটাই, তাদের গলার কাটা মাত্র 22 কিলোমিটার চওড়া চিকেন নেককে যেভাবেই হোক সুরক্ষিত করা। আর তাই ঋণের ফাঁদে ফেলে পুরো রংপুরকে কিনে নিয়ে আসামের পেটে ঢুকানোর পায়তারা চলছে। রাজি না থাকলে বিনা নোটিশে জবরদখলের হুমকিও রেখে চলে যায় সাউথ। কিন্তু এবার সবচেয়ে বড় ভুল জায়গাতেই হাত দিয়েছে দিল্লি, কারণ 2026 সালের এই নতুন বাংলাদেশের গদিতে এখন রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষমতায় বসার সাথেই তিনি মোদী আর শুভেন্দুকে এমন এক চরম শিক্ষা দিয়ে দিয়েছেন যা তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। রংপুর তো দূরের কথা, বাংলাদেশের দিকে নজর দিলে ভারতের 7 সিস্টার্সই চিরতরে গায়েব হয়ে যাবে। কি এমন মরণ ফাঁদ পাতলে প্রধানমন্ত্রী তারেক রহমান, যা মোদীর এত বড় ষড়যন্ত্র 2 মিনিটেই ধূলিসাৎ হয়ে গেল? দিল্লির সাউথ ব্লকে এখন রীতিমতো ঘুম হারাম করা অবস্থা, কারণ তাদের সেই পুরনো দাদাগিরি আর টিকবে না। ভারতের সবচেয়ে বড় দুর্বলতার নাম শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। মাত্র 22 কিলোমিটার চওড়া এই সরু জায়গাটুকুই ভারতের মূল ভূখণ্ডের সাথে 7 সিস্টার্সকে আটকে দেয়। চিকেন নেক নামের এই পথটি দিল্লির ভয় আজকে নয়, কারণ ঠিক এই জায়গাটির কাছেই ওত পেতে বসে আছে চীন। যে কোনো মুহূর্তে এই পথ আটকে যেতে পারে, আর সেই ভয়ে মোদী প্রশাসনের হাওয়া টাইট অনেক আগে থেকেই। এই আতঙ্কের ঘোরে পড়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সাবেক সদস্য ভারত কারনাথ এক ভয়ঙ্কর নীল নকশা সামনে আনেন। তার জঘন্য প্রস্তাব ছিল টাকার জোর খাটিয়ে বাংলাদেশের কাছ থেকে পুরো রংপুর বিভাগ কিনে নেওয়া। মোদী সরকার ভেবেছিল বাংলাদেশের মাথার উপর চেপে বসে থাকা বিশাল বিদেশি ঋণের সুযোগ নিয়ে হয়তো খুব সহজেই এই কুবুদ্ধি কাজে লাগানো যাবে। কারনাথের মতলব ছিল মাত্র 1 বা 2,000 টাকা ডলারের মূলা ঝুলিয়ে রংপুরের বিশাল এলাকা ভারতের পকেটে পোড়া, আর তারপর সেই কেনা জমি সোজা আসাম বা পশ্চিমবঙ্গের সাথে জুড়ে দেওয়া। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো এমন একটা দিনেই অপেক্ষা করছিলেন। তার দীর্ঘদিনের খায়েশ ছিল রংপুর গিলে খাওয়া এবং আমাদের মানচিত্রকে একেবারে শেষ করা। দিল্লির কর্তারা ভেবেছিলেন টাকার বস্তা ছুলেই হয়তো রংপুর তাদের হাতের মুঠোয় চলে আসবে, কিন্তু টাকা দিয়ে কাজ না হলে ভারত ঝুলিতে আরেকটা ভয়ঙ্কর প্ল্যানও লুকিয়েছিল। মোদীর ছোটদা শুভেন্দু অধিকারী তো আগে থেকে বাংলাদেশ দখলের গলাবাজি করেই যেতেন। ভারত কারনাথের পৈশাচিক পরামর্শ ছিল বাংলাদেশ যদি রংপুর বিক্রির কথা না ভাবে তবে বিনা নোটিশে সামরিক ট্যাঙ্ক দিয়ে ঢুকতে হবে। এরপর রংপুরের প্রায় 1.5 কোটি আদি বাসিন্দাকে জোর করে উচ্ছেদ করে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে ঠেলে দেওয়া হবে, আর বিনিময়ে ওপার থেকে হিন্দুদের এনে রংপুরে বসানো হবে। একটি স্বাধীন দেশের ভেতরে ঢুকে এমন ভয়ঙ্কর কাজ করার সাহস মোদী প্রশাসন পেল কোত্থেকে? তা নিয়ে যেন রীতিমতো তোলপাড় চলছে। এই চরম স্পর্ধা আর জবরদখলের আট ঘাট বাঁধতে মোদী প্রশাসন সীমান্তে ইতিহাসের সবচেয়ে বড় সেনা সমাবেশ ঘটায়। রাফায়েল যুদ্ধবিমান থেকে শুরু করে বাংলাদেশ সীমান্তে ঘেঁষা তিস্তা প্রহর নামের বিশাল সামরিক মহড়াও এই চালায় ভারতীয় বাহিনী। তাদের ভাবখানা ছিল এমন যেন চাইলেই 2 মিনিটে তারা রংপুর দখল করে নেবে। এই সামরিক চোখ রাঙানি দিয়ে তারা বাংলাদেশকে ভয়ের মধ্যে রেখেছিল। প্রতিদিন সীমান্তে উস্কানি দিয়ে ভারত প্রমাণ করেছিল তারাই এই অঞ্চলের আসল মাতব্বর। তবে দিল্লির এই রঙিন স্বপ্নে সজোরে লাথি মারল 2026 সালের নির্বাচনের পর। গদিতে বসে এক চতুর খেলোয়াড়ের মতো গুটি সাজাতে শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোদী প্রশাসন ভেবেছিল পুরনো কায়দায় ভয় দেখালেই হয়তো কাজ হবে, কিন্তু তারেক সাহেব হয়তো ক্ষমতায় এসেই মোদীকে এমন এক ঘোল খাওয়ালেন পুরো সাউথ ব্লক এখন হিমশিম খাচ্ছে। তারেক প্রশাসন খুব ভালো করেই জানেন ভারতের সবচেয়ে দুর্বল রোগ কোনটা। তিনি বিশ্বমঞ্চে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন ভারতের 7 সিস্টার্স আসলে পুরোপুরি চারপাশ থেকে আটকে রাখা একটি জায়গা, আর এই 7 রাজ্যকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় হলো বাংলাদেশ। তারেক সরকার এক চালেই দিল্লির মাতব্বরি বিষয়টা মাটিতে মিশিয়ে দিলেন। মোদী প্রশাসনকে কড়া ভাষায় বার্তা দিলেন বাংলাদেশ যদি ট্রানজিট আর সমুদ্র বন্দর ব্যবহার করে পুরোপুরি বন্ধ করে দেয় তবে আসাম সহ পুরো এলাকার মানুষ না খেয়ে ধুকে ধুকে মরবে। রংপুর দখল করতে এলে বাংলাদেশ শুধু চেয়ে দেখবে না, ভারত যদি চিকেন নেক চওড়া করার জন্য এক পা এগোয় তবে ঢাকা এমন এক মরণ ফাঁদ চালু করবে যে
সেভেন সিস্টার্সের সাথে ভারত যোগাযোগ চিরতরে বিচ্ছিন্ন করে ফেলবে। আর তারেক রহমানের এই মাস্টার স্ট্রোকে যদি মোদী সরকার রীতিমতো আক্কেল গুরুম করার অবস্থা হয় তো। যে সেভেন সিস্টার বাঁচাতে মোদী প্রশাসন রংপুর গিলে খাওয়ার ছক কষেছিল, এখন সেই সেভেন সিস্টার্সই হাতছাড়া হওয়ার জোগাড়। তবে তারেক সাহেবের জাদুকরি খেল এখানেই শেষ নয়। মোদী প্রশাসনকে নাকানি চুবানি খাওয়াতে সামরিক দিক থেকেও যেন এক জব্বর ফাঁদ পাতা হয়েছে। শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 135 কিলোমিটার দূরে বাংলাদেশের লালমনিরহাটে থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরনো বিমান ঘাঁটি এখন ভারতের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই ঘাঁটিতে চীনা কর্মকর্তাদের আনাগোনা দেখে দিল্লির পিলে যেন চমকে যায়। ভারতের চিন্তাবিদরা সরাসরি বলেন, লালমনিরহাট থেকে একটি সাধারণ ড্রোন আকাশে উড়লেও ভারতের আকাশ সীমান্তের সব গোপন খবর ফাঁস করে যাবে। নিজেদের আকাশ নিরাপদ রাখতে ব্যর্থ হওয়ায় এই চরম হতাশা মোদী সরকার এখন মরিয়া হয়ে বাংলাদেশের মাটি গ্রাস করার পায়তারা করছে। আর এই মোক্ষম সুযোগটায় কাজে লাগিয়ে বর্তমান বিএনপি সরকার বলে, একচেটিয়া আকাশ দখলের দাদাগিরি ভারত এতদিন দেখিয়ে আসছিল। তারেক রহমান সেখানে শক্ত হাতে বুড়ো আঙুল দেখিয়ে দিলেন। পাকিস্তান থেকে JF-17 যুদ্ধ বিমান এবং তুরস্কের শক্তিশালী ড্রোন এনে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে এমন এক মজবুত দেওয়ালে পরিণত করা হয়েছে যা ভাঙা খোদ ভারতীয় বাহিনীর পক্ষেও অসম্ভব। তুরস্ক আর পাকিস্তানের সাথে এই শক্তিশালী সামরিক চুক্তি মোদীর রংপুর দখলের খপ্পরে সরাসরি পেরেক ঠুকে দিয়েছে। এখন ভারতের রাফায়েল যুদ্ধ বিমান বাংলাদেশের সীমানার দিকে তাকাতে 10 বার ভাববে। দিল্লির নীতি নির্ধারকেরা এখন হাড়ে হাড়ে টের পায় যে রংপুর কোনো মুদি দোকানের সওদা নয়। এই লাখো শহীদের ত্যাগে অর্জন করা একটি স্বাধীন ভূখণ্ড এটি। টাকা বা পেশিশক্তি দেখিয়ে আর যাই হোক এই নতুন বাংলাদেশকে চালানো যাবে না। মোদী আর শুভেন্দু ভেবেছিল একটা নকল অস্থিরতা তৈরি করে ঘোলা জলে মাছ শিকার করবে, কিন্তু তারেক রহমান সেই গদিতে বসে এমন এক জব্বর শিক্ষা দিয়েছেন যা আগ্রাসীদের জন্য এমন ভয়ঙ্কর অবস্থা নিয়ে আসে। অন্যদিকে পুরো বিশ্বমঞ্চে ভারতের এই জবরদখলের আসল চেহারা উন্মোচিত হয়ে চরম লজ্জা আর অপমানের শিকার হচ্ছে দিল্লি। এই ভয়ঙ্কর পরিস্থিতি বুঝতে গিয়ে ভারত তার নিজের স্বার্থের জন্য যে কোনো কিছুই করতে পারে। চিকেন নেক বাঁচানোর জন্য নাম করে আস্ত একটা রংপুর গিলে খাওয়ার যে চক্রান্ত তারা করেছিল তা এক কথায় ক্ষমার অযোগ্য। কিন্তু সাউথ ব্লকে ভুলে গিয়েছিল সময়ের সাথে অনেক কিছুই বদলে যায়। আগের মতো চাইলে এখন আর বাংলাদেশের উপর খবরদারি করা সম্ভব নয়। তারেক রহমান দেশের দায়িত্ব নেওয়ার পর থেকে পুরো পরিস্থিতি পাল্টে গেছেন। তিনি বুঝিয়ে দিয়েছে অন্য দেশের উপর নির্ভর করে নয়, বরং নিজের শক্তিতে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। মোদী সরকার ভেবেছিল খুব সহজেই তাদের নোংরা প্ল্যান বাস্তবায়ন করবে, কিন্তু তারেক সাহেবের চতুর চাল তাদের সব হিসেব নিকেশ ভুল প্রমাণিত করেছে। এখন ভারতকেই ভাবতে হবে কিভাবে তাদের সেভেন সিস্টার্স রক্ষা হবে। বাংলাদেশের এই নতুন রূপ দেখে ভারতের অনেক নেতাই এখন ভয়ের ভেতরে তটস্থ। দিল্লির কর্তারা বুঝতেই পারছেন না রংপুরের দিকে হাত বাড়ালে সেই হাত আর আস্ত থাকে না। এই দাঁত ভাঙা জবাব ভারতের অহংকারে অনেক বড় একটা আঘাত হানে। এদিকে মোদীর ছোটদা শুভেন্দু এখন আর আগের মতো গলাবাজি করতে পারেন না, কারণ তিনি জানেন একটা ভুল পদক্ষেপ নিলেই তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। তারেক সরকার খুব সুকৌশলে পুরো পরিস্থিতি নিজেদের পক্ষে নিয়ে এসেছেন। একদিকে সামরিক দিক থেকে শক্তিশালী করেছেন, অন্যদিকে তুখোড় চালে ভারতকে বোকা বানিয়েছেন। তাছাড়া তুরস্ক এবং পাকিস্তানের মতো বন্ধু দেশগুলোকে পাশে পেয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস এখন আকাশ ছুঁয়েছে। এই শক্তিশালী বলয় ভাঙার ক্ষমতা আপাতত ভারতের কাছে নেই। তাই মোদী প্রশাসন এখন বাধ্য হয়েই পিছু হাঁটতে শুরু করেছে। তারা বুঝতে পেরেছে এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সংঘাতে জড়ানো মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। চিকেন নেক চওড়া করার স্বপ্ন এখন দিল্লির কাছে দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তারেক রহমানের এই সাহসী পদক্ষেপ শুধু রংপুরকেই রক্ষা করেনি, বরং পুরো দেশকে এক নতুন আশার আলো দেখিয়েছে। এই ঘটনা প্রমাণ করে সঠিক নেতৃত্বে থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না। বাংলাদেশ এখন আর কারো দয়ার পাত্র নয়। নিজের অধিকার আদায় করে নেওয়ার মতো যথেষ্ট শক্তি, সাহস দুটো